নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে লক্ষ্মী ঝাঁপি ঝাঁপি যেটা করছে ইনকার তো জ্ঞান হারিয়ে ফেলেছে, কোনো জ্ঞান নেই। তো রনিতকে দেখে ওখানে সব ভিড় হয়ে গেছে যে কী ব্যাপার, কী হচ্ছে। ইনকার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হচ্ছে। রনিত বলছে ওর জ্ঞান ফিরছে না দেখে আমি ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম। তো ইয়ের মা বলছে আর কি, দীপের মা বলছে আর কি যে অজ্ঞান হয়ে গেছে বলে তারপরে তুই ওইভাবে টানতে টানতে নিয়ে যাবি নাকি, আমার হাতটা তো এখনই ফেল হয়ে যেত, এরকমভাবে বলছে আর কি, ভয় পেয়ে গেছে। তো জল টল ছিটা দেওয়া হয়, তাও জ্ঞান ফিরছে না কিছুতেই। তো কাসাই বলছে এ কীরকম অজ্ঞান হয়, আরে ডেকে ডেকে জ্ঞান ফেরে না, জল ছিটা দিচ্ছি তাও জ্ঞান ফেরে না। চূর্ণিও বলছে। তো ঝাঁপি বলছে এইভাবে হবে না, আমি আসছি, এ বলে ঝাঁপি নিচে চলে যায়। তো কাসাইরা বলছে এ কি এবার লাঠিপিটা করে ঘুম ভাঙাবে নাকি, তাই বলছে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে জুতো হাতে নিয়ে আসে। তো সবাই তো গন্ধে টিকতে পারছে না, কি ব্যাপার, বাজে গন্ধ কোথা থেকে আসছে। তো বলছে কী ব্যাপার, তোর হাতে অজয়দার জুতো কেন? বলছে অজয়দা নাকি রোজ গোবর পাড়িয়ে বাড়িতে আসে আর গন্ধে নাকি টিকা যায় না, সেই গোবর দেওয়া জুতো দিয়েই নাকি ইনকার ঘুম ভাঙাবে, এরকম ব্যাপার। তো তাই করে, ওর নাকের সামনে জুতোটা ধরে, সবার তো একদম উগলে উঠছে, এরকম ব্যাপার। তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে ইনকারও জ্ঞানটা ফিরে যায়, ও একদম উগলে দিচ্ছে, এরকম ব্যাপার, ওরও গন্ধে সহ্য করতে পারছে না। এদিকে ইনকা জ্ঞান ফিরিয়ে মনে মনে বলছে কী ব্যাপার, আমি অজ্ঞান কী করে হয়ে গেলাম। তো সেই যে আরশোলা মারার স্প্রেটা করেছিল কাসায় আর চোখের তলা ঢুকেছিল ইনকা, সেই দেখে অজ্ঞান হয়ে গেছে। বলে ইস আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে একটা বাজে গন্ধ পাচ্ছে, দেখছে ঝাঁপির হাতে একটা জুতো। বলে কী ব্যাপার, জুতো নিয়ে তুমি কি করছো? দেখছি এখানে আবার সবাই আছে, ওকে ঘিরে রেখেছে। তো বলছে যে এটা গোবর মাখা জুতো, এটা দিয়ে তোমার জ্ঞানটা ফেরানো হয়েছে। তো এবার তো বিশাল রেগে গেছে ইনকা, উঠে দাঁড়িয়েছে। তো ঝাঁপি বলছে এমন কি কুটকাজ করছিলে যে এরকমভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে? তো ইনকা তো রেগে যাচ্ছে, বলছে হোয়াট ইউ মিন, তাই বলছে। তো ঝাঁপি বলছে বাংলা বোঝো না না তুমি, তো কি কুটকাচালি করতে যাচ্ছিলে দুজন মিলে একসঙ্গে যে একদম অজ্ঞান হয়ে পড়ে গেলে? তো বলছে আহ, ইয়ে আর কি, রনিত মনে মনে বলছে যে আচ্ছা ফাঁসলাম তো, এবার কি উত্তর দিই। তখন ইনকাকে বলছে ছাড়ো ইনকা, একজন অসুস্থ মানুষকে দেখে যাদের কোনো সহানুভূতি নেই তাদের সাথে কথা বলতে হবে না, চলো। তো দীপ আসে, বলছে দাঁড়া দাঁড়া, তোর মুখে সহানুভূতির কথা মানায় না, যাকে দেখে সহানুভূতি দেখানোর তাকে অবশ্যই দেখাবো আমরা, মুখ থেকে তো মারের দাগ এখনো যায়নি, তো এখন এত বড় বড় কথা আসছে কোত্থেকে তোর? রনিত কথা না বলে চলে যাচ্ছে, বলে দাঁড়া এড়িয়ে যাচ্ছিস কিসের জন্য, কথা বলে যা। তো তবুও কিন্তু রনিত ইনকাকে বলছে, ইনকা রেগে যাচ্ছে। তো ওদিকে কাসাই বলছে যে যাক অজয়দার গোবর পাড়ানোটা একদিন কাজে দিল। তো ইনকা রেগে যাচ্ছে, তখন রনিত বলছে কোনো রিয়াক্ট করতে হবে না, চলো এখান থেকে। দিয়ে ওরা চলেই যায় ওখান থেকে, দিয়ে ওদিকে রাগে দীপও চলে যায় ঘরে। এদিকে দেখা যাচ্ছে দীপ ঘরে চলে যাওয়ার পর ঝাঁপি কিন্তু পেছন পেছন গেছে। দীপ দরজা লাগাতেই যাচ্ছিল, কিন্তু ঝাঁপি সেটা দেয়নি। বলে দরজা লাগিয়ে দিলেই তো আমাকে আটকানো যাবে না, আমার কথা বলা এখনো শেষ হয়নি, আমার প্রশ্নের উত্তর দাও। আমি পরিষ্কার বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি সেই কথাটা আমাকে বলতে পারছো না, তার পেছনে কারণটা কি? আমি সেই কারণটা জানতে চাই, আজকে জেনেই ছাড়বো, এইভাবে বলছে। তো এবার দীপ তো না বলে থাকতেও পারছে না, নিজেকে আটকাতেও পারছে না, কিন্তু এদিকে বলতেও পারবে না, কারণ দীপ যে এএফএস জয়েন করেছে তার যথারীতি কড়া নিয়ম আছে। তো সেখানকার এএফএস এর চিফ ওকে যা বলে দিয়েছে সেটাই দীপের মাথার মধ্যে ঘুরছে। তো দীপকে বলা হয়েছে যে সে কোনো সম্পর্কে জড়াতে পারবে না। তাছাড়া এএফএস জয়েন করানোর সময় দীপ নিজেই বলেছিল ওর নাকি ডিভোর্স হয়ে যাচ্ছে, তো সেই ডিভোর্সটা এখনও পর্যন্ত হয়নি। তো সেটাই এএফএস ওকে বলছে আর কি, বলেছিল আর কি দীপকে ডেকে। তো এর আগে তো এএফএস এর কলার ধরে নিয়েছিল, তো সেই জন্য দীপকে ডেকে এবার কড়াকড়িভাবে এএফএস জানিয়ে দিয়েছে যে ভুল মানুষ মাত্রই হয়, তাই জন্য আপনার বিরুদ্ধে তখন স্টেপ নিতে পারতাম, কিন্তু আমরা নেইনি, কিন্তু এবার ভুলটা আপনি শুধরে নেবেন। বলছে তাড়াতাড়ি আপনাকে আপনার সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আপনি আমাদের কথা না রেখে আপনি আপনার সম্পর্কে আরও ঘনীভূত হচ্ছেন, সেটা কিন্তু আমাদের 24 ঘন্টা নজরে আছে। তো আপনি যদি তাড়াতাড়ি বেরিয়ে না আসেন তাহলে কিন্তু আপনার ওয়াইফের জন্য খুব খারাপ হবে। তো দীপ এটাও বলেছিল যে আপনি কি আমাকে ধমকি দিচ্ছেন? বলে না, আমরা ওই ক্রিমিনালদের মতো হুমকি দিই না, তবে আপনি দেশের কাজে নেমেছেন, তো আপনার কোনো সম্পর্কে জড়ালে চলবে না। তো এখানকার কিছু রুলস আছে, কিছু প্রোটোকল আছে, আপনাকে মেনে চলতে হবে। আর যেটা আপনি বলছেন হুমকি দেওয়ার কথা, সেটা বিপদে বলতে আপনার জন্য আপনার ওয়াইফ বিপদে এমন পড়বে যে আপনার ওয়াইফ কিন্তু পুরো গায়েব হয়ে যাবে, আপনি চাইলেও খুঁজে পাবেন না। এরকম না যে আমরা কোনো চরে কোনো দামোদরের চরে গিয়ে পুঁতে রাখবো, আপনি গিয়ে উদ্ধার করে আনবেন, সেরকমটা নয়, আপনি কিন্তু খুঁজেই পাবেন না। আপনি আমাদের কাছে অ্যাসেট, কিন্তু আপনার ওয়াইফ নন। তাই ইমিডিয়েট আপনার কাছে একটাই রাস্তা, যে আপনি কিন্তু ডিভোর্সটা এবার করিয়ে নিন। আপনি কিন্তু কোনো রকম সম্পর্কে লিপ্ত হতে পারবেন না, কারণ আপনার জন্য যদি আমাদের মিশনে কোনো রকম কোনো ক্ষতি হয় সেটা আমরা কিন্তু মেনে নেব না। তো এইভাবেই দীপকে বলেছে, আর দীপ শুনে যথারীতি চিন্তায় পড়ে যায়, কারণ দীপ তো ঝাঁপিকে ভালোবেসে ফেলেছে, এবার সে ডিভোর্সটা দেবে কি করে। তো এইসব কথা দীপের মাথার মধ্যে ঘুরছে, আর ওদিকে ঝাঁপি তো প্রশ্ন করেই যাচ্ছে, কারণ ঝাঁপি উত্তরটা জেনেই ছাড়বে।
তো এএফএসের কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে যেগুলো দীপ জয়েন করার পর অলরেডি অনেকটাই জেনে গেছে, আর এমনকি চিফের যে মানে গোপনীয়তা, চিফ যে ফেসটাকে লুকিয়ে রেখেছিল সেটাও কিন্তু দীপ জোর জবরদস্তি দেখে ফেলেছে। সেই জন্য দীপের এখান থেকে আর কোনো রেহাই নেই। আর ওদিকে ঝাঁপি বলেই যাচ্ছে যে আমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কী। তো দীপ মানে মনে মনে চাইছে ঝাঁপিকে বলতে, কিন্তু ও তো পারছে না, ও তো প্রোটোকলে বাধা রয়েছে, তাই জন্য বলছে যে আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তো এটা শুনে তো ঝাঁপি যথারীতি খারাপ লাগে, খারাপ লাগাটাই স্বাভাবিক। তো বলছে যে ঠিক আছে, কোনো ভবিষ্যৎ নেই, তাহলে আমি যা সিদ্ধান্ত নেব তোমাকে কিন্তু মেনে নিতে হবে। বলে অফকোর্স মেনে নেব, কেন মেনে নেব না, তুই কোনো সিদ্ধান্ত নিলে আমি অবশ্যই মেনে নেব, তাই বলছে। তো দীপ বলছে তুই নিজের জীবন নিজের মতো করে বাঁচবি, তাতে আমার সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই। ঝাঁপি বলছে ঠিক আছে, এই বলে ঝাঁপি চলে যায়। আর দীপ দরজাটা লাগিয়ে বলতে থাকে যে আমি বলতে চাইলেও তোকে বলতে পারবো না, কারণ আমার মানে আমি যদি তোকে ভালোবাসার কথা বলি সেটা তোর জীবনে অভিশাপ নিয়ে আসবে, সেটা আমি কোনো দিনই চাই না, এভাবে বলছে। আর ওদিকে ঝাঁপি বেরোতেই সবাই জিজ্ঞাসা করছে কী রে, জানতে পারলি কিছু? ঝাঁপি বলছে না, কোনো কিছুই জানা গেল না, ও তো কিছু বলতেই চাইছে না। ঝাঁপি বলছে ও নিশ্চয়ই কোনো বড় জায়গায় ফেসেছে যার জন্য এরকমটা করছে, তবে আমাদেরকে আমাদের শেষ চালটা দিতেই হবে ওর পেট থেকে সত্যি কথাটা বের করার জন্য। তাই বলছে যে ডিভোর্সের কাগজটা তুমি রেডি করে ফেলো, মানে এবার ওকে ডিভোর্স দিতে বলবে, দেখবে যে ও ডিভোর্সটা দেয় কিনা। ঝাঁপির বিশ্বাস যে দীপ যদি ঝাঁপিকে ভালোবেসে থাকে তাহলে কিছুতেই ডিভোর্স পেপারে সাইন করতে পারবে না। দীপ কিন্তু এবার খুব চিন্তা করছে, বলছে না না, এইভাবে মানে ঝাঁপিকে সবটা জানতে দেওয়া যাবে না, কারণ জানতে দিলে ঝাঁপিরই বিপদ, আর আমি ঝাঁপিকে কোনো বিপদে ফেলতে পারবো না। আর যে এত দূর অবধি পৌঁছে যেতে পারে, আমার রেজিগনেশন লেটার অবধি পৌঁছে যেতে পারে, আমার তো এবার ঝাঁপির জন্য খুব চিন্তা হচ্ছে। না না, এমন কিছু একটা ও না করে যার জন্য আমি সত্যি কথাটা বলে দিতে বাধ্য হই, কিছু একটা আমাকে করতেই হবে, এমনটা ভাবছে আর কি বসে বসে দীপ। আর ওদিকে ইনকা দেখা যাচ্ছে নিজের গালে নিজেই চড় মারছে, কারণ ঝাঁপি ওকে ওই জুতোর গন্ধ শুকিয়ে যে ওকে জ্ঞানটা ফিরিয়েছে, এই অপমানটা সে মেনে নিতে পারছে না। রনি আটকাচ্ছে, বলে না আমি বারবার করে ঝাঁপির কাছে হেরে যেতে পারি না, বারবার করে অপমানিত হতে পারি না, আমার নিজের উপর নিজের ঘেন্না আসছে। এরপর রনিত বলছে যে মেন কাজটা করতে পেরেছো কি, হার্ড ডিস্কে সবটা কপি করতে পেরেছো? বলে হ্যাঁ, সেই কাজটা আমি অবশ্যই করতে পেরেছি। বলে ঠিক আছে, তাহলে তো আমরা একটা বাজি জিতেই আছি, তাহলে তো আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো এবার রনিত বলছে যে এই কোডটা এমন কি যে যার জন্য তুমি একদম উতলা হয়ে উঠেছো? তখন বলছে এটা একটা এমন কোড যে কোডটা ইউজ করে নাকি ব্যাংক থেকে কোটি কোটি টাকা এক্সট্র্যাক্ট করা যেতে পারে। তো সেইভাবেই নাকি ইনকা এই কোডটাকে যদি এক্সট্র্যাক্ট করতে পারে, ও নাকি এরকম কোটি কোটি টাকা মানে ব্যাংক থেকে আর কি টাকা লুট করার একটা পরিকল্পনা করবে, করে নাকি ও দেশের ইকোনমিতে নিজের নাম বানাবে আর কি, এরকম একটা প্ল্যান ওর। তারপরে নাকি ও দীপ ঝাঁপিকে একবারে মেরে দেবে, এরকম প্ল্যান কষেছে। এদিকে দেখা যাচ্ছে দীপকে ডেকেছে নিচে, দীপের বাবারা ঝাঁপিরা সবাই আছে ওখানে। তো দীপ ভাবছে কী ব্যাপার, এখানে সবাই এমন কি হয়েছে? তো দীপের বাবা গিয়ে বলছে যে দেখ, অনেক তো সম্পর্কটাকে নিয়ে ছেলে খেলা হলো, আমিও একটা সুযোগ দিয়েছিলাম যে ভাবলাম একটা সময় পর হয়তো তোদের সম্পর্কটা শুধরে যাবে, তুইও হয়তো ঝাঁপিকে ভালোবেসে ফেলবি, কিন্তু দেখলাম যে না, সেটা আর হলো না। তো আমি এইভাবে চোখের সামনে আমার মেয়েটার জীবন তো নষ্ট হতে দিতে পারি না, তাই ডিভোর্স পেপারটা হাতে দেয় যে এই যে এটা ডিভোর্স পেপার, এখানে তুই সইটা করে দে, দিয়ে মেয়েটাকে এবার মুক্তি দে। তো দীপ তো ব্যাপারটা দেখে একদম অবাক হয়ে যায় যে কি হচ্ছে, আর ওখানে উজ্জয়িনী অবাক হয়ে যায় যে দীপের বাবা দীপকে বলছে ডিভোর্স দিতে, আলাদাই ব্যাপার স্যাপার এরকম একটা ভাবছে। আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা এবার হার্ড ডিস্কটা সেট করে এবার সমস্ত কিছু মানে ল্যাপটপে আর কি দেখছে যে দীপের যেগুলো কপি করে এনেছে ও পাসওয়ার্ড ইয়েটা পায় কিনা, কোডটা পায় কিনা। তো অলরেডি 90% ও ফাইল খুঁজে দেখে নিয়েছে কিন্তু পায়নি, সেই জন্য ও প্রচুর পরিমাণে ভেঙে পড়েছে যে না, এতটা খুঁজে নিলাম আর পাবো কিনা, আদৌ এখানে আছে কিনা ভগবানই জানে, আর মাত্র 10% ফাইল দেখায় বাকি। তো রনিত বলছে যে এটাই হওয়ার, এইরকমভাবে খোঁজা মানে তো মানে মুশকিলের ব্যাপার, এভাবে তো পাওয়াটা সম্ভব নয়। তো এবার ইনকা দেখছে একটা প্রাইভেট ফাইল পেয়েছে, তো বলছে দাঁড়াও তো এটা একটু দেখি। এবার সেই ফাইলটা খুলতে গিয়ে দেখে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। তো রনিত বলছে আমি এটাই ভাবছিলাম যে দীপ এতটাও তো কেয়ারলেস ছেলে নয়, ও পাসওয়ার্ড প্রোটেক্ট করে তো রাখবেই, ও তো এত দামি জিনিস তো এইভাবে এমনি এমনি রেখে দিতে পারে না। তো এবার তো ইনকা ভাবছে এবার কি করি, 3বারের বেশি যদি মানে ও তো লক করে রেখেছে এমনভাবে যে 3বার ট্রাই করার পর যদি না হয় তাহলে তো ওর ফোনে অ্যালার্ট মেসেজ যাবে। তো রনিত বলছে ঠিক আছে, আমাদের কাছে একটা চান্স আছে তো। আর ওদিকে দেখা যাচ্ছে তো দীপ ডিভোর্স পেপারটা পেয়ে অবাক হয়ে যায়। এবার ঝাঁপি বলছে হ্যাঁ, তুমি তো আমাকে বলেই দিলে যে আমাদের সম্পর্কের মানে কোনো ভবিষ্যৎ নাই, তাই ভাবলাম যে এটাতে তুমি এবার সই করে দাও, তাহলে তোমারও মুক্তি আমারও মুক্তি। একদিন আমি মানে তুমি চেয়েছিলে যে আমি তোমাকে ডিভোর্স দিই, আজকে আমি চাইছি, কারণ এইভাবে শুধু শুধু সম্পর্কটা বয়ে নিয়ে বেড়ানোর তো কোনো মানেই হয় না, তাই আমি চাই যে তুমি এবার ডিভোর্স পেপারে সইটা করে দাও।
দীপ তো অবাক হয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিন আমরা দেখব যে ঝাঁপিকে বাঁচানোর জন্য যাতে ভালোবাসার কথা স্বীকার না করতে হয়, দীপ কিন্তু ডিভোর্স পেপারে সাইনটা করেও দেবে। তখন ঝাঁপি আরও ভালো করে বুঝে যাবে যে দীপ এমন একটা ফাঁসা ফেসেছে যে ওখান থেকে ও বেরোতে পারছে না। তাই ঝাঁপিও বলবে যে আমি এবার তোমার ছেলেকে উদ্ধার করে আনবই, তোমার ছেলেকে আমি থাকতে কোনো বিপদে পড়তে দেবো না। এমনটাই দেখতে চলেছি আমরা আগামীকালকে রিভিউতে। আজকে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। টাটা।